বিচার করা ছাড়া বা একটা বিচার তাদের অন্তর্বর্তী সরকারের জন্য এত বড় ম্যান্ডেট ছিল যে এই বিচার না করার কোনো উপায় ছিল না। আর বিচার হয়ে যাওয়ার পর এখন আর বাংলাদেশের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো রাজনৈতিক বাস্তবতা নাই। দিল্লি বিষয়ে হঠাৎ ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় চুপ কেন? এই সফরটি নানান কারণে রহস্যময় হয়ে উঠেছে। এটি নিয়ে অনেকেই কথা বলেছেন, কিন্তু রহস্য যেন ফুরোচ্ছে না। কেন রহস্য? কারণ এই সফরকালে মিস্টার খলিলের থাকার জন্য দিল্লির মৌর্য শেরাটন হোটেলে রুম বুক করা হয়েছিল, আয়োজকরা করেছিলেন, কিন্তু তিনি সেই হোটেলে উঠেননি। তিনি থেকেছেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর বাসায়। রজার খলিল ওরফে খলিলুর রহমানের জীবন সার্থক। সেই যে ব্যাংকক বৈঠকে অজিত দোভাল তার সমপদমর্যাদার নন বলে রজার খলিলকে পাত্তা না দেয় দেশে ফেরার আগেই রজার খলিলকে মোহাম্মদ ইউনুস নিরাপত্তা উপদেষ্টা বানালেন। সেই হিসেবে রজার খলিলকে দিল্লিতে নিরাপত্তা সম্মেলনে ডেকে নিঃসন্দেহে ধন্য করেছেন অজিত দোভাল। কারণ এর আগে এই নিরাপত্তা উপদেষ্টা হিসাবে তিনি তো আর কোথাও যাননি বা গিয়েছেন বলে আমরা জানি না। কিন্তু কি নিয়ে ফিরলেন রজার খলিল দিল্লি থেকে? দিল্লি কা লাড্ডু নাকি আরো কিছু, সেটাই জানার চেষ্টা করি। চলুন। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতিকতা চ্যানেলে। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। ভিডিওর অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। খলিলুর রহমান যুক্তি দিয়েছিলেন যে শেখ হাসিনার বিচার করা ছাড়া বা একটা বিচার তাদের অন্তর্বর্তী সরকারের জন্য এত বড় ম্যান্ডেট ছিল যে এই বিচার না করার কোনো উপায় ছিল না। আর বিচার হয়ে যাওয়ার পর এখন আর বাংলাদেশের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো রাজনৈতিক বাস্তবতা নাই। অজিত দোভাল এই বিষয়টি নিয়ে কথা আর না বাড়িয়ে স্পষ্টত খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছেন যে তারা মনে করেন, ভারত মনে করেন, বরং আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ রাখতে, রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করে দিতে এবং বাংলাদেশের সমাজে বিভেদ বাড়িয়ে আঞ্চলিক নিরাপত্তাকে একটা ঝুঁকির মুখে ফেলতেই ইউনূস সরকার এরকম তাড়াহুড়া করে শেখ হাসিনার বিচারটা শেষ করেছে, যেটা স্বাভাবিক প্রক্রিয়ায় ঘটলে ভারত মনে করে নির্বাচিত সরকারের আমলে গিয়ে শেষ হতো। ভারত বাংলাদেশ সম্পর্কটা যখন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এবং ভারতের দিক থেকে বাংলাদেশকে নিয়ে নিরাপত্তা উদ্বেগ তুঙ্গে উঠেছে, তখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারতে সফর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে স্বাভাবিকভাবে ভারতের সংবাদ মাধ্যম এবং ভারতে যারা কূটনৈতিক এবং নিরাপত্তা সমস্যাগুলো পর্যবেক্ষণ করেন, আঞ্চলিক সহযোগিতার বিষয়টির দিকে নজর রাখেন, তাদের জন্য অত্যন্ত কৌতূহলোদ্দীপক ছিল। একটা বৈঠক অনুষ্ঠিত হলো অজিত দোভাল এবং খলিলুর রহমানের মধ্যে একান্তে বুধবারে, এবং সেই বৈঠকের পর বাংলাদেশের তরফে জানানো হয়েছে যে বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। তবে ঠিক কি কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে সুস্পষ্ট করে কোনো দেশের তরফেই খুব স্বাভাবিকভাবে বিস্তারিত বর্ণনা করা হয়নি। কাজেই সাংবাদিকেরা এবং যারা আগ্রহী তারা নানা রকম খবরাখবর সংগ্রহ করছিলেন এবং ভারতের তরফে আগেও যেমনটা ধারণা করা হয়েছিল যে বিশেষ করে দিল্লি বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশে প্রশিক্ষিত জঙ্গিদের কারো উপস্থিতি বা সম্পৃক্ততা ছিল কিনা, এসব নিয়ে যখন নানা রকম খবর বেরিয়ে আসছে, দিল্লি বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহ করা হচ্ছে যাদেরকে, লস্কর-ই তৈয়বা, সেই লস্কর-ই তৈয়বার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গকে যখন বাংলাদেশে নিয়মিতভাবে 2024 আগস্টের পর থেকে সফর করতে দেখা যাচ্ছে এবং তাদের একটা ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ, যাদেরকে হিজবুত তাহরিরের সাথে সম্পর্কিত বলে ভারত মনে করে, সন্দেহ করে, এমন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন লস্কর-ই তৈয়বার সাথে ওই ভার্চুয়াল বৈঠকে। এসব খবরাখবর যখন ভারতের গোয়েন্দা সূত্রগুলোর বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম লিখছে, তখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের খলিলুর রহমানকে ভারতে দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি যে ভারতের নিরাপত্তা উদ্বেগ সম্পর্কে খলিলুর রহমানকে জানানো, এবং অনেকেই বলছিলেন ভারতের তরফে এই উদ্বেগের এমন একটা কড়া বার্তা দেওয়া যাতে বাংলাদেশ যেভাবে তার ভূখণ্ডকে পাকিস্তানের এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থার
একটা অবাধ চলাচলের ক্ষেত্র করে তুলেছে সেটা বন্ধ হয় এবং ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা যে দুদেশের জন্যই জরুরি এবং গুরুত্বপূর্ণ সেটা যাতে বাংলাদেশকে কড়া ভাষায় বুঝিয়ে দেওয়া হয় সেই সুযোগটাই অজিত দোভাল নিতে চাইছেন খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়ে। কারণ না হলে ওই যে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যার মূল সদস্য মালদ্বীপ, শ্রীলঙ্কা, মরিশাস এবং বাংলাদেশ শেখ হাসিনার আমলের পর্যবেক্ষক ছিল এবং 2024-এর জুলাইয়ে শেখ হাসিনার আমলে এর সম্পূর্ণ মানে পূর্ণাঙ্গ সদস্য পদ পেয়েছে, সেই কনক্লেভের বৈঠকে ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ না জানালেও চলতো, এমনকি কনক্লেভটির সভাও পিছিয়ে দেওয়া যেত, এমন কথাও ভারতের বিশেষজ্ঞরা বলছেন। কাজেই খলিলুর রহমানকে দিল্লিতে নেওয়াই যে মূল উদ্দেশ্য ছিল এবং উদ্দেশ্যমূলক ছিল ভারতের বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য, তাতে কোনো সন্দেহ ছিল না। খুব স্পষ্ট করে যে খবরগুলো বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে মূলত তিনটি বিষয়ে আলাপ হয়েছে। এক, বাংলাদেশে জঙ্গিবাদ; দুই, বাংলাদেশে আইএসআই পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক গড়ে ওঠা; এবং তিন, শেখ হাসিনার বিচার। এই তিনটি বিষয়ে মূলত আলাপ হয়েছে এবং এখন যে বিস্ফোরক একটা সম্মেলনে যোগ দেওয়ার জন্য দিল্লি সফরে গিয়েছিলেন। এই সফরটি নানান কারণে রহস্যময় হয়ে উঠেছে। এটি নিয়ে অনেকেই কথা বলেছেন, কিন্তু রহস্য যেন ফুরোচ্ছে না। কেন রহস্য? কারণ এই সফরকালে মিস্টার খলিলের থাকার জন্য দিল্লির মৌর্য শেরাটন হোটেলে রুম বুক করা হয়েছিল, আয়োজকরা করেছিলেন, কিন্তু তিনি সেই হোটেলে উঠেননি। তিনি থেকেছেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর বাসায়। এবং এই সংক্ষিপ্ত সফরকালে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ তাকে অনেকটা আগলে রেখেছেন। এটাও একটা রহস্য। রিয়াজ কার পরামর্শে এমনটা করেছেন সেটি জানা গেলেও, মানে বাংলাদেশ থেকে কেউ কোনো নির্দেশনা দিয়েছেন কিনা সেটি জানা গেলেও রহস্য কিছুটা উন্মোচিত হতে পারে। জানা গেছে দিল্লি যাবার আগে খলিলকে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল তিনি যেন সম্মেলনের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে কথা না বলেন এবং সম্মেলন শেষ হওয়ার পর দ্রুত দিল্লি ত্যাগ করেন। দর্শক, এটি অত্যন্ত রহস্যময় নির্দেশনা। এদিকে দিল্লি যাওয়ার আগে খলিলুর রহমান কেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন, এটিও একটি রহস্য। আবার যেদিন দিল্লি যাবার কথা ঠিক তার একদিন আগেই তিনি দিল্লি গেছেন, এটিও একটি বিশেষ রহস্যের বিষয়। যাই হোক, তিনি গেলেন এবং বুধবার সকালে, সম্ভবত 19 তারিখ সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। প্রায় আধা ঘন্টা বা তার চেয়ে কিছু সময় বেশি এই বৈঠকটির আপনার সময়সীমা ছিল এবং এটি অনুষ্ঠিত হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে, এমনটি জানা গেছে। এই বৈঠক নিয়ে কূটনৈতিক এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে, চলারই কথা, কারণ এর সূচনা থেকেই নানান ধরনের রহস্য। এর বাইরে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, যেটি 17 নভেম্বর ঘোষণা করা হয়েছে, এবং তার প্রত্যাবর্তন নিয়ে ঠিক কি ভাবছে ভারত, কারণ সরকার, বাংলাদেশ সরকার বেশ তোড়জোড় করছে, চিঠি লিখছে, আইসিজে যাবে, নানান ধরনের তৎপরতার মধ্যে তারা রয়েছে। এ কারণে এই মুহূর্তে এই বিষয়ে ভারত কি ভাবছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি গুরুত্বপূর্ণ এই কারণেই ধারণা করা হচ্ছে যে যদি এটি আলোচনা হয় নিশ্চয়ই অজিত দোভালের কাছ থেকে ভারত সরকারের মনের কথাটা জানা যাবে স্পষ্টভাবে এবং এটি জানতে পারবেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যাই হোক, যেহেতু এটি কলম্বো সিকিউরিটি কনক্লেভ নিয়ে এই সফর, এ সম্পর্কে আমি সংক্ষেপে দু একটি কথা বলি। এটি ভারত মহাসাগরীয় এলাকার 5টি দেশের সমন্বয়ে গঠিত। এই জোটে পাকিস্তান নেই, অর্থাৎ বলতে পারেন এটা পাকিস্তান বিরোধী জোট। এই জোটের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 7ম সম্মেলন ছিল এবারেরটি, যেটি দিল্লিতে হয়ে গেল। কিন্তু খলিল দোভাল বৈঠকই যেন কলম্বো সিকিউরিটি সম্মেলনের সব আলো কেড়ে নিয়েছে। ওটি নিয়ে আসলে খুব বেশি আলোচনা নেই, সবাই জানতে চায় যে কি আলোচনা হয়েছে এখানে। তো কিন্তু এটা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি আলোচনা হয়েছে এটি নিয়ে তারা এখনো পর্যন্ত কিছু বলেনি। আমাদের হাই কমিশন একটি প্রেস রিলিজ দিয়েছে, সেখানেও এর সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। ফলে সব মিলিয়ে রহস্য কিন্তু ঘনীভূতই হয়েছে। যাই হোক, যেহেতু এটি সিকিউরিটি সম্মেলন নিয়ে কথা, আমি 2-4টি কথা বলি, না বললেই নয়। এই সম্মেলনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন খলিলুর রহমান, একেবারে সংক্ষেপে বলছি। তিনি বলেছেন যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না, যথার্থ। সবার যৌথ সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, উন্মুক্ত, শান্তিপূর্ণ
নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর নিশ্চিত করার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে বাংলাদেশ। তবে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, সেটি হচ্ছে ভারতীয় মিডিয়া কর্তৃক মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের যে হুমকির মুখে রয়েছে বাংলাদেশ, এটি আমাদেরকে গত 15-16 মাস ধরে এটি মোকাবেলা করতে হচ্ছে। এটি নিয়ে সরকার যে বিপাকে আছে এটি উল্লেখ করেছেন খলিলুর রহমান। তিনি বলেছেন আরো অনেক কথা, তার ভিতরে একটি কথা বলেছেন যে বাংলাদেশ এটা নিশ্চিত করতে চায় যে বাংলাদেশ থেকে কোনো কর্মকাণ্ড যেন আঞ্চলিক বা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য হুমকি না হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এটি মেনে চললে তো আমার মনে হয় কারোর সঙ্গে আমাদের কোনো দুই কথা হবার সুযোগ থাকে না। যাই হোক, এবং বলেছেন যে পারস্পরিক বিশ্বাস ও স্বচ্ছতার ভিত্তিতে যে কোনো বিষয়ে অভিন্ন সমাধান খুঁজে পেতে প্রস্তুত বাংলাদেশ। এটি একটি ইতিবাচক বার্তা নিঃসন্দেহে। বাংলাদেশের অন্যতম প্রধান একটি জাতীয় দৈনিক প্রথম পাতায় একটি সংবাদের শিরোনাম করেছে। সংবাদটা বেশ ইন্টারেস্টিং মনে হলো। দৈনিক সমকাল তাদের প্রিন্ট ভার্সনে প্রথম পাতায় শিরোনাম করেছে, দিল্লিকে চিঠির বিষয়ে চুপ পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠির কথা বলেছে সমকাল। সংবাদে বলা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে ভারত থেকে ফেরতের ব্যাপারে নানা কথা হচ্ছে। ভারত থেকে ফেরাতে দিল্লিতে চিঠি পাঠানোর কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার, তবে চিঠি পাঠানো হয়েছে কিনা তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি সরকার। এ বিষয়ে প্রশ্ন করলেও পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব কোনো উত্তর দিচ্ছেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও ভারত বা শেখ হাসিনা ইস্যুতে সব ধরনের প্রশ্ন এড়িয়ে গেছেন। ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা সফর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সংবাদ সম্মেলন করেন। এতে সাংবাদিকরা শেখ হাসিনাকে ফেরানো সংক্রান্ত চিঠির প্রসঙ্গ তোলেন। জবাবে পররাষ্ট্র সচিব বলেন, এই সংবাদ সম্মেলন সম্পূর্ণই ভুটান সফর সংক্রান্ত, এর বাইরে অন্য বিষয়ে আলোচনা করা অসৌজন্যমূলক হবে। তার উত্তরে একজন সাংবাদিক বলেন, এটি সফরের বাইরের বিষয় এবং আলাদা করে প্রশ্ন করা হচ্ছে। যেহেতু সচিব আঞ্চলিক প্রসঙ্গের কথা বলেছেন, প্রতিবেশী ভারতের বিষয়েও প্রাসঙ্গিক হতে পারে। জবাবে সচিব বলেন, আঞ্চলিক বলতে আমরা সার্ক ও বিমস্টেক সংক্রান্ত ইস্যু বুঝিয়েছি। আমরা আমাদের আলোচনার পরিধি সেখানে সীমিত রাখতে চাই। পরে সন্ধ্যায় মন্ত্রণালয় ছাড়ার সময় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে সাংবাদিকরা ঘিরে ধরেন এবং একই প্রশ্ন করেন, দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে কিনা, বিষয়টি কেন গোপন রাখা হচ্ছে। তবে উপদেষ্টা কোনো মন্তব্য করেননি। এর আগে গত মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন, নোট ভার্বাল হিসেবে দিল্লিতে চিঠি পাঠানো হবে। এর সাথে আমি একটু যুক্ত করি, যেদিন রায় হলো 17 নভেম্বর, আলোচিত সমালোচিত এই রায়ের দিনে আইন উপদেষ্টা আসিফ নজরুলও বলেছিলেন যে ভারতে আবারও নোট ভার্বাল পাঠানো হবে, এবং একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েও বার্তা দিয়েছিল ভারত সরকারকে যে ভারত সরকার যেন শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয় বা হস্তান্তর করে। কিন্তু হঠাৎ করে পররাষ্ট্র মন্ত্রণালয় চুপ হয়ে গেছে। সূত্র জানায় কূটনৈতিক চিঠি প্রস্তুত হয়ে গেছে, তা ভারতের বাংলাদেশ হাই কমিশনে পাঠানো হয়েছে, তবে তা দিল্লির কাছে এখনো পৌঁছায়নি। এ বিষয়ে জানতে চাইলে গত বুধবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ সমকালকে বলেন, প্রত্যর্পণের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পৌঁছানোর বিষয়ে বাংলাদেশ হাই কমিশনের কূটনৈতিক বিভাগ থেকে প্রেস বিভাগে এখনো কোনো তথ্য দেওয়া হয়নি। তথ্য দেওয়া হলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। আপনারা জানেন যে এর আগেও 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরেও গত ডিসেম্বরেও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে একটি নোট ভার্বাল দিয়েছিল। তবে সেই নোট ভার্বাল বা কূটনৈতিক পত্রের আজও কোনো উত্তর আসেনি। যাই হোক, খবরটা বেশ ইন্টারেস্টিং লেগেছে যে গতকালকে বৃহস্পতিবারে ভুটানের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সংবাদ সম্মেলন ছিল। আগামীকাল শনিবার ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন, সে বিষয়ে ব্রিফ করবার জন্যই বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ছিল। কিন্তু খুব মজার বিষয়, পররাষ্ট্র সচিব
কোনো কথা বলেননি ভারতকে চিঠি দেওয়ার বিষয়ে। পররাষ্ট্র উপদেষ্টাও ভারতকে চিঠি দেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি। প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে ভারত বিষয়ে চুপ কেন? স্ট্রাকচার বেঁধে দেওয়া হচ্ছে কেন যে নির্ধারিত সংবাদ সম্মেলন নির্ধারিত বিষয়ে কথা বলতে হবে? এর আগে তো এমনটা হয়নি। এর আগে এক বিষয়ে সংবাদ সম্মেলন আর এক বিষয়ে আলাপ হয়েছে, কিন্তু হঠাৎ করে চুপ কেন? চুপ এই কারণে এর মধ্যে নানা রকম রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হওয়া শুরু হয়ে গেছে। এই হওয়া শুরুরই ফল আমাদের ইউনূস সরকারের ভারত বিষয়ে ইউনূস সরকারের একটা বড় ধরনের গলার কাটা হবে এবং ভারতের শামুকেই ইউনূসের পা কাটা যাবে। এটি সময়ের ব্যাপার। এগুলো তারই আলামত, তারই লক্ষণ যে ভারত বিষয়ে একদম চুপ, দিল্লি বিষয়ে কোনো কথা নয়। এখন দেখার বিষয় যে সামনে বিষয়গুলো কত দ্রুত ঘন। রজার খলিল ওরফে খলিলুর রহমানের জীবন সার্থক, সেই যে ব্যাংকক বৈঠকে অজিত দোভাল তার সমপদমর্যাদার নন বলে রজার খলিলকে পাত্তা না দেয়ায় দেশে ফেরার আগেই রজার খলিলকে মোহাম্মদ ইউনূস নিরাপত্তা উপদেষ্টা বানালেন। সে হিসেবে রজার খলিলকে দিল্লিতে নিরাপত্তা সম্মেলনে ডেকে নিঃসন্দেহে ধন্য করেছেন অজিত দোভাল, কারণ এর আগে এই নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তিনি তো আর কোথাও যাননি বা গিয়েছেন বলে আমরা জানি না। কিন্তু কি নিয়ে ফিরলেন রজার খলিল দিল্লি থেকে? দিল্লি কা লাড্ডু নাকি আরো কিছু, সেটাই জানার চেষ্টা করি, চলুন। শোনা যাচ্ছে রজার খলিল ওরফে খলিলুর রহমান দিল্লিতে যেমন নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছেছিলেন, তেমনি তিনি সেখান থেকে ফিরেছেনও সবার আগে। এই ভিডিও যখন আপনারা দেখছেন তখন তিনি ঢাকায় পৌঁছে গিয়েও থাকতে পারেন। মূল আয়োজন ছাড়া তাকে আর কোথাও যোগ দেওয়ার কিংবা কোনো অতিথির সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু বিভিন্ন সূত্র বলছে যে রজার খলিল আরও অনেকগুলো চেষ্টা করেছিলেন। কিন্তু সবার আগে প্রশ্ন হলো, রজার খলিলকে কেন ডেকেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল? এই প্রশ্নটির উত্তর আমাদের আগে জানা দরকার। ভারত কাউকে ডাকে কারণ তারা কিছু জানতে চায়, আবার কিছু জানাতেও চায়। এই মুহূর্তে নয়াদিল্লির মাথা ব্যথা কয়েকটা জায়গায় আটকে আছে। এক, ঢাকার অন্তর্বর্তী সরকারের ভঙ্গুর অবস্থান, বিশেষ করে রাজনৈতিক অবস্থা বাংলাদেশের ভীষণ খারাপ। দুই, পাকিস্তান আর কিছু প্রভাবশালী বিদেশি খেলোয়াড়কে নিয়ে ইউনূস সরকারের যে ভয়াবহ তৎপরতা বাংলাদেশে চলছে সেটি অ্যাড্রেস করা। তিন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় এবং তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে যেসব কথা বলা হচ্ছে, যেসব উস্কানিমূলক কথা বলা হচ্ছে, সেসব নিয়ে নিশ্চয়ই আলোচনার দরকার আছে বলে ভারত মনে করছে। এসবের মাঝেই ভারতকে হিসেব করতে হচ্ছে কোন দিকে দাঁড়াবে বাংলাদেশ। কারণ ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে, কিন্তু বাংলাদেশকে ব্যবহার করে ভারতের শত্রুরা যে তৎপরতা শুরু করেছে সেটা তো বন্ধু সুলভ নয়। ফলে ভারতকে তো তার নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে, তাই না? এখানে একটি বিষয় খুব স্পষ্ট যে বাংলাদেশ চাইলেও ভারতের প্রভাব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে পারবে না বা চলতে পারবে না। ভারতের বিদ্যুৎ লাইন, জ্বালানি প্রবাহ, বাণিজ্য পথ, নিরাপত্তা সমন্বয় সবই এমনভাবে জড়িয়ে আছে যে হঠাৎ করে ভারতের সঙ্গে সম্পর্ক ঠান্ডা করলে সে আগুন সহসা নেভানো যাবে না। সে আগুন বাংলাদেশকে জ্বালিয়ে দিতে পারে। ইউনূস সরকারের প্রথম কয়েক মাসের নীতি ছিল ভারত বিরোধী এবং পাকিস্তান প্রেমের সন্দেহজনক মিশ্রণ। এখনো তা কন্টিনিউ করছে। প্রতি সপ্তাহে পাকিস্তান থেকে সেনাবাহিনীর লোক, গোয়েন্দা সংস্থার লোক এবং প্রতিদিন পাকিস্তানের হাই কমিশনার এক একজন উপদেষ্টার সঙ্গে দেখা করে কি আলাপ করেন বলেন তো? নিশ্চয়ই এমন কিছু যা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো যায়, সেসব বিষয় তো। তাতে ভারতের বিশ্বাস মারাত্মকভাবে ধাক্কা খাচ্ছে। ফলে দিল্লি এবার গা ঠান্ডা রেখে শক্ত অবস্থানের দিকে ঝুঁকেছে। এই প্রেক্ষাপটে খলিলুর রহমানের দিল্লির সফরটা ছিল ঠান্ডা ঘরে গরম বাতাসের মতো। তিনি আগে ভাগে পৌঁছান, মানে কিছু জরুরি আলোচনার দরকার ছিল তার পক্ষ থেকে। কিন্তু দিল্লি যেভাবে তাকে সীমিত অ্যাক্সেস দিয়েছে তা বলে দিচ্ছে যে ভারত কথার ফুলঝুরি আর শুনতে চায় না। তারা চায় নিশ্চিত প্রতিশ্রুতি, বিশেষ করে নিরাপত্তা ইস্যুতে। ভারতের সবচেয়ে সংবেদনশীল বিষয় এখন পাকিস্তানের গোয়েন্দা লাইন।
দিল্লিতে দৃঢ় ধারণা তৈরি হয়েছে যে বাংলাদেশের ভেতরকার অস্থিরতা আর সীমান্তের ফাঁক ফোকর ব্যবহার করে পাকিস্তানি নেটওয়ার্ক নতুন করে সক্রিয় হয়েছে। ভারতের দৃষ্টিতে এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা প্রভাব ফেলছে। রজার খলিলের ব্যাপারে কতটা কঠোর অবস্থান নেবেন সে নিয়ে নিশ্চয়ই ভারতের সঙ্গে আলাপ হয়েছে। ভারত সাধারণত 3 ধরনের সংকেত দেয় এই ধরনের আলোচনায়। এক হচ্ছে বন্ধুত্ব সুলভ সতর্কতা, তারপর কঠোর করা, এবং এই সফরে সতর্কতা এবং কঠোরতা দুটোই ছিল। বন্ধুত্ব সুলভ অংশটা আসলে সীমিত, কারণ বাংলাদেশ যা করছে গত 16 মাসে তা আসলে কোনোভাবে বন্ধুত্ব সুলভ নয়। ফলে এই আমন্ত্রণ